নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে জিকে প্র্যাকটিস সেট 24 নিয়ে আলোচনা করব। তো এর আগে 1 থেকে 23 পর্যন্ত যেসব সেটগুলো দিয়েছি, যারা এখনও দেখোনি তারা অতি অবশ্যই দেখে নিও। এবং আমাদের সন্তু একাডেমির টেলিগ্রাম একটা চ্যানেল আছে, তো সেখানে জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু আমি পিডিএফ প্রোভাইড করে দিই। আর আমি কিন্তু প্রিভিয়াস অ্যান্সার সহ দিই না পিডিএফগুলো, তার কারণ যারা অনেক দিন ধরে প্রিপারেশনে আছো তারা চেষ্টা করো সেগুলো করার, এবং সেখান থেকে অ্যান্সারটা তোমরা পরে আমার ইউটিউবে দেখে তোমরা মিলিয়ে নিতে পারো, বা সেখানে আরও তথ্যভিত্তিক বিভিন্ন আলোচনা করা হয়, সেগুলো দেখলে কিন্তু তোমাদের অনেক কিছু জানতে পারবে। তো চলো আর বেশি কথা না বেরিয়ে আমরা আজকে 24 যে প্র্যাকটিস সেট সেটা শুরু করি। ফার্স্ট কোশ্চেন কী আছে বলছে, নিম্নের কোন অধিবেশনে চরমপন্থী এবং নরমপন্থী এরা এক হয়ে গিয়েছিল বা এক হয়ে যায়? লখনৌ অধিবেশন, সুরাট অধিবেশন, কলকাতা অধিবেশন নাকি মাদ্রাজ অধিবেশন? জাস্ট 1 মিনিট। মাদ্রাজ অধিবেশন। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার, এটা কিন্তু এক হয়ে গিয়েছিল কিন্তু লখনৌ অধিবেশনে। দেখো, সুরাট অধিবেশন যেটা হয়েছিল তোমার 1907 সালে, 1907, অর্থাৎ 1907 সালে যার সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। 1907 সালে যার সভাপতি রাসবিহারী ঘোষ, তো তিনি এই সুরাট অধিবেশনে সভাপতি ছিলেন। এবং সেই সময় কিন্তু চরমপন্থী এবং নরমপন্থী এরা বিভক্ত হয়ে গিয়েছিল। তো চরমপন্থী পরীক্ষা এটাও আসে যে কোন অধিবেশনে চরমপন্থী এবং নরমপন্থীরা বিভক্ত হয়ে গিয়েছিল। তো 1907 সালের সুরাট অধিবেশন যার সভাপতি ছিলেন রাসবিহারী ঘোষ। ক্লিয়ার? কিন্তু লখনৌ অধিবেশন যেটা হচ্ছে 1916 সালে, 1916 সালে লখনৌ অধিবেশন যার সভাপতি ছিলেন অম্বিকাচরণ মজুমদার। লখনৌ অধিবেশনের সভাপতি কে ছিলেন? অম্বিকাচরণ মজুমদার। এই অধিবেশনে পুনরায় এই চরমপন্থী ও নরমপন্থী পুনরায় আবার তারা এক হয়ে যায়। এবং এই অধিবেশনেই, অর্থাৎ লখনৌ অধিবেশনেই কিন্তু কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে কিন্তু লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। ক্লিয়ার? কলকাতা অধিবেশন সম্বন্ধে দেখো, কলকাতা অধিবেশন 1886-তে হয়েছিল, মানে প্রথম হয়েছিল 1885। তোমার আইএনসির যে ফার্স্ট অধিবেশন বসে সেটা হচ্ছে 1885 সালে, যার সভাপতি ছিলেন উমেশচন্দ্র ব্যানার্জি। ঠিক তার পরের বছর 1886 সালে কিন্তু এই কলকাতা অধিবেশন হয়েছিল, তার সভাপতি ছিল দাদাভাই নৌরোজি। কেননা প্রথম অধিবেশনটা অনেকেই মনে রাখে এবং সবারই মনে থাকে ন্যাচারালি, কিন্তু দ্বিতীয় অধিবেশন চাই কিন্তু এখন যে জাতীয় কংগ্রেসের যে দ্বিতীয় অধিবেশন তার সভাপতি কে ছিলেন? তো দ্বিতীয় অধিবেশন হয়েছিল কলকাতায়, যার সভাপতি ছিলেন দাদাভাই নৌরোজি। ক্লিয়ার? এবং একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের বলে রাখি যে জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? এই কোশ্চেনটা খুব আসে। তো বদরুদ্দিন তৈয়বজি কিন্তু প্রথম মুসলিম সভাপতি ছিলেন, যিনি মাদ্রাজ অধিবেশনে কিন্তু হয়েছিলেন ঠিক কলকাতা অধিবেশনের পরের বছর, অর্থাৎ 1887 সালে মাদ্রাজ অধিবেশনের সভাপতি ছিলেন বদরুদ্দিন তৈয়বজি। তিনি জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি। আর জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি ছিলেন জর্জ উইল, ঠিক তার পরের বছর তোমার হচ্ছে 88-তে এলাহাবাদ অধিবেশন থেকে। তো এইগুলো খুব আসে। আর একটা জিনিস আছে যে জনগণ মন এই গানটি গৃহীত হয়েছিল কোন অধিবেশনে? এটাও কিন্তু আসে, খুব আসে। তো মনে রেখো, এটা গৃহীত হয়েছিল এই লখনৌ অধিবেশন এবং সুরাট অধিবেশনের মাঝে একটা অধিবেশন হয়েছিল, সেটা হচ্ছে কলকাতা অধিবেশন। তো কলকাতা অধিবেশন কিন্তু অনেক কটা হয়েছিল, যেটা এই কলকাতা অধিবেশন যেটা হয়েছিল সেইটা কিন্তু 1906 সালে। 1907 সালে কিন্তু সুরাট অধিবেশন হয়, ঠিক তার আগের বছর 1906 সালে তোমার এই কলকাতা অধিবেশনে কিন্তু এই জনগণ মন এই গানটা কিন্তু গৃহীত হয়েছিল। এটাও কিন্তু পরীক্ষায় বহুবার দিয়েছে। আরও অনেক কোশ্চেন দিয়েছে, তো এগুলো আরও বিভিন্ন সময় আলোচনা করব, তখনই কিন্তু এগুলো এরকম আলোচনার মাধ্যমে জিনিসগুলো ক্লিয়ার হতে থাকবে। নেক্সট কোশ্চেন বলছে, দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণাগার কোনটি? পূর্বা, দক্ষিণ গঙ্গোত্রী, জাহ্নবী নাকি মৈত্রী? তো দক্ষিণ মেরুতে ভারতের প্রথম যে গবেষণাগার, দক্ষিণ মেরুতে ভারতের প্রথম গবেষণাগার হচ্ছে দক্ষিণ গঙ্গোত্রী। ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ গুরুত্বপূর্ণ। দক্ষিণ গঙ্গোত্রী হচ্ছে ভারতের দক্ষিণ মেরুতে প্রথম গবেষণাগার। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র কোনটি? ভিলাই, বোকারো, দুর্গাপুর নাকি রায়পুর? তো ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র কিন্তু এটা ভিলাইয়ে অবস্থিত। ভিলাই কিন্তু ভিলাই অবস্থিত বলছি কারণ ভিলাই হচ্ছে ভারতের বৃহত্তম লৌহ ইস্পাত কেন্দ্র, ভিলাই। কত সালে সান ফ্রান্সিসকোতে গদর পার্টির প্রতিষ্ঠা হয়? অর্থাৎ গদর পার্টি প্রতিষ্ঠা হয় আমেরিকার সান ফ্রান্সিসকোতে। তো কত সালে গদর পার্টি প্রতিষ্ঠা হয়? 1919, 1917,
নাকি 1916 নাকি 1913? তো রাইট অ্যান্সার কী হবে? গদর পার্টি প্রতিষ্ঠা হয় কত সালে? তো মনে রাখবে 1913 সালে কিন্তু 1913 সালে এই গদর পার্টি যেটা সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠা হয়। দেখো 1916 সালে একটু মনে রাখবে যে যেখানে বাল গঙ্গাধর তিলক অল ইন্ডিয়া হোম রুল লীগের কিন্তু প্রতিষ্ঠা করেন। 1916 সালে কি অল ইন্ডিয়া হোম রুল লীগ, তো অল ইন্ডিয়া হোম রুল লীগের প্রতিষ্ঠা কে করেন? বাল গঙ্গাধর তিলক। পরীক্ষায় খুব আসে যে অল ইন্ডিয়া হোম রুল লীগ এর প্রতিষ্ঠা করেন কে? বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, তো অ্যানি বেসান্ত হচ্ছে হোম রুল 1916 সালে তো লখনৌ চুক্তি হয়। আর একটা জিনিস বলি, তোমার এই যে বাল গঙ্গাধর তিলক অল ইন্ডিয়া হোম রুল লীগের প্রতিষ্ঠা করেন এবং অ্যানি বেসান্ত কিন্তু তোমার হোম রুল লীগের প্রতিষ্ঠা করেন। দেখো যদি বলা হয় অল ইন্ডিয়া হোম রুল লীগ কে প্রতিষ্ঠা করেন, তখন অ্যান্সার হবে বাল গঙ্গাধর তিলক, এবং হোম রুল লীগ কে প্রতিষ্ঠা করেন, তখন অ্যান্সার হবে অ্যানি বেসান্ত। ক্লিয়ার? হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন অ্যানি বেসান্ত, আর অল ইন্ডিয়া হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন বাল গঙ্গাধর তিলক। আচ্ছা, 1917 সালে ছোটো ছোটো জিনিস কিন্তু অনেক সময় ভুল হয়ে যায়, তো জিনিসগুলো মনে রাখবে, খুব সহজ। আচ্ছা, 1917 সালে কি হয়? 1917 সালে কিন্তু গান্ধীজি চম্পারণ সত্যাগ্রহ শুরু করেছিলেন 1917 সালে, এবং 1919 সালে কিন্তু অনেক কিছু ঘটনা ঘটে। মন্টেগু রাওলাট আইন পাস হয় 1919-এ। মন্টেগু চেমসফোর্ড যে শাসন সংস্কার সেটাও কিন্তু 1919-এ। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড এটাও কিন্তু 1919, এবং তারপরেই কিন্তু খিলাফত আন্দোলনের যে সূচনা এটাও 1919। তো এইভাবে যে কোন সালে কি কি ঘটনাগুলো ঘটে এগুলো কিন্তু তোমাকে এইভাবে মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, আরণ্যক এর লেখককে? তো আরণ্যকের লেখককে বলছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়? তো রাইট অ্যান্সার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা হচ্ছে আরণ্যক। নেক্সট কোশ্চেন, নিম্নের কোন দেশটির রাজধানীর নাম হেলসিঙ্কি? ইউক্রেন। দেখো ইউক্রেনের রাজধানী কিয়েভ, এবং ইউক্রেন আগামী দিনে দেওয়ার চান্স খুব বেশি, কারণ ইউক্রেন রাশিয়া যুদ্ধ লেগেই আছে, এখনও চলছে। তো ইউক্রেন নিউজে সবসময় আছে, যেগুলো নিউজে সবসময় থাকে সেগুলো থেকেই কিন্তু দেয়। তাদের মুদ্রা, তাদের যে সংসদ ভবন, মানে সংসদের কি নাম, আমাদের যেমন লোকসভা রাজ্যসভা, সেরকম ইসরায়েলের যেমন বলা হয়, আফগানিস্তানের যেমন সোরা বলা হয় নাকি, সোরাই তো, ইসরায়েলে বলা হয় নেসেট, এরকমই কিছু নাম, মালদ্বীপের বলা হয় মজলিস। তো এরকমভাবে ইউক্রেনের যে সংসদ ভবন সেগুলোর নাম জানতে হবে। তো ইউক্রেনের রাজধানী তো কিয়েভ হয়ে গেল। ফিনল্যান্ডের, বেলজিয়ামের রাজধানী হচ্ছে ব্রাসেলস, অস্ট্রিয়ার রাজধানী হচ্ছে ভিয়েনা, তাহলে পড়ে থাকলো কি হেলসিঙ্কি। তো এইভাবে তোমার যদি বাকি অপশনগুলো তোমার জানা থাকলে তাহলে কোশ্চেনের অ্যান্সার করতে আরও সুবিধা। তুমি যদি এটা নাও জানো তাও তোমার হয়ে যাবে। তো ফিনল্যান্ড হচ্ছে হেলসিঙ্কি, তো ফিনল্যান্ডের রাজধানী হচ্ছে হেলসিঙ্কি। বলছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল নিম্নের কোন দেশ দুটিকে পৃথক করেছে? তো ভারত পাকিস্তান। দেখো ভারত পাকিস্তানের লাইন আছে কি, এলওসি আছে, লাইন অফ কন্ট্রোল, হ্যাঁ এলওসি। আচ্ছা, আর একটা ভারত পাকিস্তান হচ্ছে কি র্যাডক্লিফ লাইন, এটাও ভারত পাকিস্তান। তারপরে 24তম প্যারালাল লাইন, এটাও ভারত পাকিস্তান, 24তম এবং যত সম্ভব 24 ও 28তম, তাই না? 24 ও 28 দুটোই কিন্তু এই টোটাল চারটে, অর্থাৎ র্যাডক্লিফ, এলওসি, 24 আর 28, এই টোটাল চারটে হচ্ছে ভারত পাকিস্তান। তাহলে আমাকে বলছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল মানে এলএসি। তো এলএসি কোনটা? এলএসি হচ্ছে ভারত ও চীনের মধ্যে, এবং ভারত ও চীনের মধ্যে আরেকটা আছে ম্যাকমোহন লাইন। তো ম্যাকমোহন লাইনও কিন্তু ভারত চীনের মধ্যে। ভারত ও আফগানিস্তান ডুরান্ড লাইন, এবং ভারত ও মায়ানমারের 17তম যথাসম প্যারালাল লাইন। তবুও তোমরা এটা দেখে নিও, হ্যাঁ 17তম বা যাই হোক 16তম হবে, 16তম যত সম্ভব, 16তম হচ্ছে নামিবিয়া ও অ্যাঙ্গোলা, হ্যাঁ 17তমই হবে যত সম্ভব, তবুও তোমরা দেখে নিও ভারত ও মায়ানমারটা। নেক্সট, রিজার্ভ ব্যাংকের গভর্নর কার দ্বারা নিযুক্ত হন? প্রধানমন্ত্রী, উপরাষ্ট্রপতি, রাষ্ট্রপতি নাকি অর্থমন্ত্রী? তো রিজার্ভ ব্যাংকের গভর্নর কিন্তু অর্থমন্ত্রী দ্বারা নিযুক্ত হন, রাষ্ট্রপতিও না, প্রধানমন্ত্রীও না। রিজার্ভ ব্যাংকের গভর্নর কিন্তু সবসময় অর্থমন্ত্রী দ্বারা নিযুক্ত হন। নেক্সট কোশ্চেন বলছে পরমাণুর মূল কণাগুলোর মধ্যে ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা কে আবিষ্কার করেন? দেখো পরমাণু তোমরা জানো পরমাণুর তিনটে কণিকা নিয়ে, মানে মূল তিনটে কণিকা নিয়ে গঠিত, যেটা নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন, তাই না? প্রোটন এবং নিউট্রন, এবং নিউক্লিয়াসের বাইরে থাকে হচ্ছে ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রন হচ্ছে নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা,
প্রোটন হচ্ছে পজিটিভ তড়িৎগ্রস্ত কণা, তো প্লাস দিয়ে চিহ্নিত করি, আর নিউট্রন হচ্ছে নিউট্রাল, মানে না এ ধনাত্মক না এ ঋণাত্মক। তাহলে তোমাকে কোশ্চেনটা দিয়েছে ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা কি আবিষ্কার করেন, তাহলে তোমাকে আগে জানতে হবে ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা কে। কেননা তোমরা অনেকেই জানো যে ইলেকট্রন আবিষ্কার করেছেন জে থমসন, এগুলো হয়তো মুখস্থ করে ফেলেছো। প্রোটন আবিষ্কার করেছেন রাদারফোর্ড, আর তোমার নিউট্রন আবিষ্কার করেছেন চ্যাডউইক বা স্যাডউইক, এরকম কিছু দেয়। কিন্তু এবার তোমাকে কিন্তু ডিরেক্টলি কোশ্চেন বলেনি, বলেছে ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা কি আবিষ্কার করেন। তার মানে তোমাকে আগে জানতে হবে যে ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা হচ্ছে প্রোটন। তো প্রোটন আবিষ্কার করেন কে? প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড। চ্যাডউইক তো বললাম, চ্যাডউইক হচ্ছে তোমার নিউট্রন। আচ্ছা, প্রোটনকে আমি পি দিয়ে ডিনোট করবো, কেন কিছু কিছু কোশ্চেন থাকবে এরপরে, এটাই না থাকলেও পরবর্তীকালে কোনো সেটে থাকবে। তো সেইখানে কিন্তু তোমাকে আমি সবসময় বলবো যে ইলেকট্রন মানে ই দিয়ে ডিনোট করব, প্রোটন পি দিয়ে, আর নিউট্রন হচ্ছে এন দিয়ে। ওকে, থমসন হচ্ছে জে থমসন হচ্ছে ইলেকট্রন আবিষ্কার করেন, আর নিলস বোর অ্যাকচুয়ালি কী করেন তো মনে রাখবে, দেখো যদি বলা হয় পরমাণু নিউক্লিয়াসকে আবিষ্কার করেন, পরমাণু নিউক্লিয়াসকে আবিষ্কার করেন, তখন অ্যান্সার হবে রাদারফোর্ড। কিন্তু যদি বলা হয় পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে যে নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন ঘোরে, এই যে তথ্যটা, এটা প্রথম কে দেন তো মনে রাখবে, প্রথম দেন নিলস বোর 1913, সালটাও বলে দিই কারণ সালও তোমাদের দেয়। তো 1913 সালে কিন্তু নিলস বোর প্রথম বলেন যে পরমাণুর চারিদিকে তো ইলেকট্রন ঘোরে, নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রন ঘোরে, কিন্তু নির্দিষ্ট কক্ষপথের কথা কিন্তু প্রথম নিলস বোর বলেন। নেক্সট, নিচের কোনটি প্রত্যক্ষ কর নয়? সম্পত্তি কর, আয়কর, প্রমোদ কর, কর্পোরেশন কর। দেখো সম্পত্তি কর আমরা কি ডাইরেক্ট কর দিই, আয়কর থেকেও কিন্তু আয়কর আমরা যা আয় করি তার উপর কর দিই, তো আয়করও কিন্তু প্রত্যক্ষ কর। কর্পোরেশন কর এটাও কিন্তু প্রত্যক্ষ কর, কিন্তু প্রমোদ, আমোদ প্রমোদ যে করগুলো, হ্যাঁ আনন্দ বা কিছু, এর একটা গান বাজনা চলছে তো আনন্দ করছি, তো এটা তো আমরা প্রত্যক্ষভাবে কাউকে কর দিচ্ছি না, কিন্তু পরোক্ষভাবে কর দিই, তো এটা কিন্তু প্রত্যক্ষ কর নয়। তো প্রমোদ হচ্ছে প্রমোদ কর বা বিনোদন কর যাকে বলা হয়, তো এটা কিন্তু পরোক্ষ কর। নেক্সট, নিচের কোনটি সবচেয়ে হালকা মৌল? দেখো যদি বলা হয় পর্যায় সারণীর সবচেয়ে হালকা মৌল কোনটা, তখন অ্যান্সার হবে হাইড্রোজেন। কিন্তু আমাকে বলেছে নিচের কোনটি সবচেয়ে হালকা, অর্থাৎ পারদের মধ্যে পারদ, ব্রোমিন, লিথিয়াম, সোডিয়াম, তো সবচেয়ে হালকা হচ্ছে লিথিয়াম। তো লিথিয়ামের সঙ্গে তোমরা জানো লিথিয়াম হচ্ছে সবচেয়ে হালকা, লিথিয়ামের সংকেত হচ্ছে Li। পারদের সংকেত কি? মার্কারি, যেটা হচ্ছে Hg, তো Hg হচ্ছে পারদ। আচ্ছা, সোডিয়াম কি? সোডিয়াম হচ্ছে Na, সোডিয়াম Na। আচ্ছা, যদি বলা হয় জলের চেয়ে হালকা মৌল কোনটি, জলের চেয়ে হালকা যখন তুলনা করে দেবে তখন কিন্তু অ্যান্সার হবে সোডিয়াম। আর সবচেয়ে হালকা যদি বলে তোমার হাইড্রোজেন। এবার যদি বলা হয় হাইড্রোজেন বাদে সবচেয়ে হালকা মৌল কোনটা, তখন হবে হিলিয়াম। এগুলো কিন্তু মনে রাখতে হবে। এবং যদি বলা হয় নিষ্ক্রিয় মৌলের মধ্যে সবচেয়ে হালকা মৌল কি, তখনই অ্যান্সার হবে হিলিয়াম, কেননা হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় মৌল। হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এরা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। কোথায় আছে? পর্যায় সারণীর 18 নং গ্রুপে। এবার কোশ্চেন আসতে পারে যে এদেরকে নিষ্ক্রিয় কেন বলা হয়, তো দেখবে অপশনে এরকম কিছু থাকবে যে এদের সর্বস্থ কক্ষপথে 8টা ইলেকট্রন আছে, এরকম থাকতে পারে, বা এদের যোজ্যতা 0 এরকমও থাকতে পারে। মানে তোমাকে তথ্যভিত্তিক দিতে পারে, বলতে পারে উপরের সবকটি সঠিক, তাহলে তোমাকে এর সম্বন্ধে তো জানতে হবে, ঠিক আছে, এর সম্বন্ধে ডিটেলস একটু জানতে হবে। তো এগুলো আস্তে আস্তে ধীরে ধীরে সব কিছু আলোচনা করে দেবো। এর সাথে আরেকটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন দেয়, যেটা হচ্ছে এই যে মার্কারি, তো মার্কারি কিন্তু অ্যাকচুয়ালি তোমার তরল ধাতু। দেখো ধাতু সাধারণত কঠিন হয় এবং যাকে আঘাত করলে শব্দ উৎপন্ন হবে, তো এটাই জানি, কিন্তু পরীক্ষায় দেয় যে একটা তরল ধাতুর এক্সাম্পল নিচের কোনটি। তো এই যে মার্কারি বা পারদ কিন্তু একটা তরল ধাতু। ওকে, পারদ তরল ধাতু। আর হাইড্রোজেনকে দুষ্টুমূল্য বলা হয়, এটা অনেকেই জানো। চলো নেক্সট কোশ্চেন। বলছে ফল পাকানোর কাজে কোনটি ব্যবহৃত হয়? অ্যাসিটিলিন, ইথেন, ইথিলিন নাকি মিথেন? তো অ্যাসিটিলিন অ্যাকচুয়ালি ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয় অ্যাসিটিলিনকে, এবং সেখানে বলা হয় অক্সি অ্যাসিটিলিন শিখা। তো ঝালাইয়ের কাজে যদি বলা হয় যে কি কি পদার্থ ব্যবহার করা হয়, তো মনে রাখবে অ্যাসিটিলিন এবং অক্সিজেন, এই দুটো মিলিয়ে কিন্তু অক্সি অ্যাসিটিলিন শিখা তার যার নাম, সেটাকে ঝালাইয়ের কাজে ব্যবহার করা হয়। ইথেন কি? ইথেন একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। পরীক্ষা আসে যে সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটি, তো ইথেন হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। ইথেন, মিথেন এটা সবাই সম্পৃক্ত হাইড্রোকার্বন। আর ইথিলিন এটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। অর্থাৎ ফল পাকানোর কাছে কোনটা ব্যবহার করা হয়, তোর অ্যান্সার তো ইথিলিন হবেই। কিন্তু
সম্পৃক্ত অসম্পৃক্ত কী করে বুঝো, পরীক্ষা আসে। তো সম্পৃক্ত যেখানে এক বন্ধন থাকবে, যেখানে সব এক বন্ধন থাকবে সেটা হচ্ছে সম্পৃক্ত, যেখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে সেটা হচ্ছে অসম্পৃক্ত। যখন এটা নিয়ে ডিটেলসে বলবো তখন আরও বুঝিয়ে দেবো যে সম্পৃক্ত অসম্পৃক্ত ব্যাপারটা কী। তো এইটুকু মনে রাখো, যেখানে এক বন্ধন থাকবে সেটা হচ্ছে সম্পৃক্ত, যেখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে সেটা হচ্ছে অসম্পৃক্ত। আর মিথেন কোথায় ইউজ হয়? মিথেন অ্যাকচুয়ালি যদি বলা হয় গোবর গ্যাসে কোন গ্যাস বেশি থাকে, গোবর গ্যাসে বা আবর্জনায়, তো আবর্জনায় মিথেন গ্যাস কিন্তু বেশি থাকে। এবং এই মিথেনকে পরীক্ষা আসে মার্শ গ্যাস, কি বললাম, মার্শ গ্যাসও বলা হয়, MARSH, কি বললাম, MARSH। তো মার্শ গ্যাস কাকে বলা হয়? তো এই মিথেনকে। নেক্সট কোশ্চেন, কলোরাডো মালভূমি কোথায় অবস্থিত? ব্রাজিল, মধ্য এশিয়া, দক্ষিণ আমেরিকা নাকি উত্তর আমেরিকা? তো কলোরাডো মালভূমি এটা অবস্থিত কিন্তু উত্তর আমেরিকায়। উত্তর আমেরিকায় কলোরাডো মালভূমি অবস্থিত। ব্রাজিলের মালভূমি অবস্থিত, ব্রাজিলের আর কোনো নাম নেই, ব্রাজিলের মালভূমি। আচ্ছা, যদি বলি মধ্য এশিয়ায়, তো মধ্য এশিয়া আমরা এশিয়া মহাদেশের অন্তর্গত, সেখানে কিন্তু পামির মালভূমি অবস্থিত। এবং এই পামির মালভূমিকে কী বলা হয়? পৃথিবীর ছাদ বলা হয়। আর দক্ষিণ আমেরিকায় কিন্তু অবস্থিত হচ্ছে তোমার দক্ষিণ আমেরিকা হচ্ছে মাউন্ট বেরাইমাও একটা মরুভূমি আছে, মালভূমি, এটা তো মালভূমি আছে, সেটা হচ্ছে তোমার দক্ষিণ আমেরিকা অবস্থিত। এবং উত্তর আমেরিকায় আর একটা অবস্থিত, যেটা হচ্ছে কলোরাডো মালভূমি তো উত্তর আমেরিকায় অবস্থিত। এছাড়াও উত্তর আমেরিকায় আর একটা আছে, নামটা খেয়াল আসছে না, কলম্বিয়া মালভূমি, ঠিক কলম্বিয়া মালভূমি কিন্তু উত্তর আমেরিকা। আর দাক্ষিণাত্যের মালভূমি তো জানোই যে ভারতের দক্ষিণাঞ্চলে অবস্থিত, নিচের দিকে। তো চলো নেক্সট, নায়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত? বলছে জিম্বাবুয়ে, আমেরিকা যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা নাকি ভেনেজুয়েলা। দেখো ভেনেজুয়েলা তো অবস্থিত অ্যাঞ্জেল জলপ্রপাত এবং পৃথিবীর উচ্চতম জলপ্রপাত, তাই না? তো ভেনেজুয়েলার কি আছে? অ্যাঞ্জেল। এটা সকলেই জানো, মোটামুটি যারা কম্পিটিটিভের জন্য পরীক্ষা দিচ্ছ, এক্সাম দিচ্ছ, তারা মোটামুটি জানো যে অ্যাঞ্জেল জলপ্রপাত হচ্ছে ভেনেজুয়েলা, যেটা পৃথিবীর উচ্চতম জলপ্রপাত। নায়াগ্রা জলপ্রপাত কিন্তু অ্যাকচুয়ালি আমেরিকা যুক্তরাষ্ট্র অবস্থিত। তবে আমেরিকা যুক্তরাষ্ট্র যদি অপশনে না থাকে, তো যদি কানাডা থাকে, কারণ কানাডার কিছু অংশ এই তোমার নায়াগ্রা জলপ্রপাতের কিছু অংশ কানাডায় আছে। তো আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা দুটোই বলা হয় নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত। কিন্তু যদি কানাডা না থাকে তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র দেবে, আর আমেরিকা যুক্তরাষ্ট্র অপশনে না থাকলে কানাডায় দেবে। আর জিম্বাবুয়ে তোমার হচ্ছে ভিক্টোরিয়া জলপ্রপাত অবস্থিত। তাহলে জিম্বাবুয়ে, ভিক্টোরিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং কানাডা মিলে নায়াগ্রা। তোমার ভেনেজুয়েলা হচ্ছে তোমার অ্যাঞ্জেল জলপ্রপাত। আর ভারতে তো শিবসমুদ্রম জলপ্রপাত, সেটা ভারতে আছে, সেটা তোমরা জানো। আর দক্ষিণ আফ্রিকায় একটা জলপ্রপাত আছে, সেটা হচ্ছে তুগেলা জলপ্রপাত। দক্ষিণ আফ্রিকা হচ্ছে তুগেলা। তো তুগেলা জলপ্রপাত হচ্ছে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত। পরবর্তী কোশ্চেন, বলছে পরবর্তী কোশ্চেন কী আছে? বলছে সংবিধানে স্বীকৃত ভাষা 18 থেকে 22টি হয় কত সালে? 2003, 2004, 2002, 2005। দেখো আমি তোমাদের বহুবার পড়িয়েছি যে 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 4টে ভাষা যোগ হয়েছিল। প্রথমে 18টা ভাষা ছিল, তারপরে 92তম সংশোধনী 2003 সালে 92তম সংশোধনীর মাধ্যমে কিন্তু 4টে ভাষা অ্যাড হয়। সেটা হচ্ছে বোরো, ডোগরি, সাঁওতালি আর হচ্ছে মৈথিলি। এই 4টে ভাষা কিন্তু 18 থেকে বেড়ে 4টি ভাষা যোগ করার পরে 18 থেকে বেড়ে সেটা 22টা হয়। সেটা 2003 সালে 92তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু যুক্ত করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন, শোষক না, এটা হবে শোষক। ক্লিয়ার? মানে শোষক কাগজ, ওকে। শোষক কাগজ দ্বারা কালি শোষণের কারণ, মানে শোষক কাগজগুলো কালি শোষণ করে। তো এটার কারণ কি? কালির সান্দ্রতার জন্য, নাকি কৈশিক ক্রিয়া, নাকি কালির সংশ্লেষ, নাকি সাইফন ক্রিয়া? দেখো সাইফন ক্রিয়া হচ্ছে একটা পাত্রের তরলকে নড়াচড়া না করিয়ে, মানে তুমি তো পাত্রটাকে বেঁকিয়ে তুমি তরলটা ঢালতেই পারো অন্য পাত্রে, কিন্তু তুমি পাত্র দুটোকে নড়াচড়া করবে না। তো না করে যে পদ্ধতির মাধ্যমে এক পাত্রের তরল অন্য পাত্রে নেওয়া হয়, আমি বলতে চাইছি মনে করো এটা একটা পাত্র আর এটা একটা পাত্র, তবে এর মধ্যে এটার মানে তোমাকে কি করতে হবে, এটার একটা জিনিস সীমাবদ্ধতা কি, তো একটা পাত্রকে উঁচুতে রাখতে হবে এবং একটা পাত্রকে নিচুতে রাখতে হবে। তো এই পাত্র থেকে তরলটা এইখানে অটোমেটিক চলে আসবে।
তো আমি কি পাত্রটাকে না ঢালাঢালি করলাম, না কাত করলাম, কিছু করলাম না, পাত্র পাত্রের মতো থাকলে শুধু কি তাকে উঁচু নিচু করে দিলাম। তো এইভাবে যে পদ্ধতি সেটাকে বলা হয় সাইফন ক্রিয়া, এই পদ্ধতিকে বলা হয় সাইফন ক্রিয়া। কিন্তু কালি বা যে কোনো তরল পদার্থ কোনো কাগজ দ্বারা যে শোষিত হয়, তো সেটাকে বলা হয় কৈশিক ক্রিয়া। ঠিক আছে, এটা মনে রাখবে, খুব আসে যে কোন পদ্ধতিতে কোনো কাগজ বা ব্লটিং পেপার জল শোষণ করে, তো এইটা হচ্ছে কৈশিক ক্রিয়া। সাইফন ক্রিয়া হচ্ছে কি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তরল যাবে পাত্রের নড়াচড়া ছাড়া। নেক্সট কোশ্চেন, পরবর্তী কোশ্চেন কি, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে গৃহীত? কি বলছে, যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কোন দেশের সংবিধান থেকে গৃহীত? আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, রাশিয়া নাকি আয়ারল্যান্ড? দেখো রাশিয়া থেকে বহুবার পড়েছি পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তারপরে তোমার হচ্ছে মৌলিক কর্তব্য, এগুলো কিন্তু রাশিয়া থেকে নেওয়া হয়েছে। কানাডা থেকে কি হয়েছে, কানাডা থেকে তোমার আচ্ছা কানাডা থেকে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, তো রাইট আনসার কানাডা। তো কানাডা থেকে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং কেন্দ্র আর রাজ্যের মধ্যে যে ক্ষমতা ভাগ বা অবশিষ্ট ক্ষমতা, এইটা নেওয়া হয়েছে হচ্ছে তোমার কানাডা থেকে। আর আমেরিকা যুক্তরাষ্ট্র থেকে কী নেওয়া হয়েছে, প্রচুর কিছু, একক নাগরিকত্ব, সংসদীয় শাসন ব্যবস্থা, তারপর ক্যাগ ব্যাপারটা আমেরিকার সংবিধান থেকে, আমেরিকার সংবিধান থেকে বলি, ওগুলো ব্রিটেন। তোমার আমেরিকা থেকে মৌলিক অধিকার, তাই না, আমেরিকা থেকে নেওয়া হয়েছে মৌলিক অধিকার, লিখিত সংবিধান। দেখো একক নাগরিকত্ব কিন্তু ব্রিটেন থেকে নেওয়া হয়েছে, ইংল্যান্ডের সংবিধান থেকে। কিন্তু আমেরিকা থেকে কী কী নেওয়া হয়েছে, মৌলিক অধিকার খুব দেয়, তারপর হচ্ছে লিখিত সংবিধান, প্রস্তাবনা নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে, কিন্তু প্রস্তাবনার ধারণা নেওয়া হয়েছে কিন্তু অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। প্রস্তাবনার ভাষা নেওয়া হয়েছে হচ্ছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। এখানে কিন্তু অনেকে গুলিয়ে ফেলে, প্রস্তাবনার ভাষা কিন্তু এক জায়গা থেকে নেওয়া হয়নি। প্রস্তাবনা নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে, কিন্তু প্রস্তাবনার ভাষা নেওয়া হয়েছে হচ্ছে অস্ট্রেলিয়ার সংবিধান থেকে। ওকে, এই হচ্ছে ব্যাপার। আর আয়ারল্যান্ডের থেকে কী নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড থেকে নির্দেশমূলক নীতি, যেটা ডিপিএসপি, ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। তো নির্দেশমূলক নীতি, রাষ্ট্রপতি নির্বাচন যে পদ্ধতি এবং রাষ্ট্রপতি কর্তৃক যে রাজ্যসভায় সদস্য মনোনয়ন, সেটা কিন্তু আয়ারল্যান্ডের সংবিধান থেকে নেওয়া হয়েছে। চলো নেক্সট কোশ্চেন, দ্বিতীয় জৈন সম্মেলন এটা কোথায় হয়েছিল? দ্বিতীয় জৈন সম্মেলনটি কোথায় হয়েছিল? রাজগৃহ, বৈশালী, পাটলিপুত্র নাকি বলভি? দেখো প্রথম জৈন সম্মেলন হয়েছিল, তোমরা সকলেই জানো, পাটলিপুত্রতে কিন্তু ফার্স্ট জৈন সম্মেলন হয়েছিল পাটলিপুত্রে, এবং দ্বিতীয় জৈন সম্মেলন হয়েছিল কিন্তু এই বলভিতে। তো বলভিতে হয়েছিল দ্বিতীয় তোমার জৈন সম্মেলন। ওকে, আর রাজগৃহটা কি? রাজগৃহ তোমরা জানো, প্রথম বৌদ্ধ সম্মেলন হয়েছিল রাজগৃহ, এবং তারপরে হয়েছিল বৈশালী, তাই না, তারপরে বৈশালী, তারপরে পাটলিপুত্র হচ্ছে তৃতীয় বৌদ্ধ সম্মেলন, কিন্তু প্রথম জৈন সম্মেলন। ওকে, আর জৈন কথা আসলেই মনে পড়ে যায় মহাবীর, তোমরা জানো শেষ তীর্থঙ্কর ছিলেন, তার আগে ছিলেন পার্শ্বনাথ। ওকে, তো এইগুলো তোমায় জানতে হবে। এবং জৈন ধর্মেই কিন্তু দিগম্বর শ্বেতম্বর দুটো ভাগ হয়েছিল, যেটা প্রথম যে সম্মেলন হয়েছিল পাটলিপুত্র, তো সেখানেই কিন্তু দিগম্বর এবং শ্বেতম্বরে ভাগ হয়েছিল জৈন ধর্মমতে। আর বৌদ্ধদের কিন্তু হয়েছিল তোমার হচ্ছে এবং বৌদ্ধ ধর্মে কিন্তু হিনজান, মহাযান এই দুটো সম্প্রদায় ভাগ হয়েছিল। নেক্সট কোশ্চেন, ডাউন্স তৃণভূমি কোথায় দেখতে পাওয়া যায়? উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপ। তো অস্ট্রেলিয়ায় কিন্তু এই ডাউন্স তৃণভূমি দেখতে পাওয়া যায়, উত্তর আমেরিকায় প্রেইরি, দক্ষিণ আমেরিকায় হচ্ছে এশিয়া এবং ইউরোপ হচ্ছে স্টেপস, হ্যাঁ। আর দক্ষিণ আমেরিকায় যত সম্ভব, উত্তর আমেরিকায় প্রেইরি, দক্ষিণ আমেরিকায় ডাউন্স, অস্ট্রেলিয়া। আচ্ছা এই মুহূর্তে মনে আসছে না, কমেন্টে তোমরা জানিয়ে দিও। ওকে, দক্ষিণ আমেরিকায় কিন্তু একটা তৃণভূমি দেখতে পাওয়া যায়, খুব আসে এগুলো পরীক্ষায়। নেক্সট কোশ্চেন, সুক্রি কোন নদীর উপনদী? লুনি, মাহি, সবরমতী নাকি নর্মদা? তো সুক্রি এটা কোন নদীর উপনদী? তো এটা কিন্তু লুনি নদীর উপনদী, যেটা হচ্ছে অন্তর্বাহিনী নদী। লুনি হচ্ছে ভারতের অন্তর্বাহিনী নদী, এবং এই নদীর একটা উপনদী হচ্ছে সুক্রি। সুকন্যা সমৃদ্ধি যোজনা কত সালে চালু হয়? এটা একটা প্রধানমন্ত্রী, মানে ভারতের প্রধানমন্ত্রী এই যোজনা চালু করেছিলেন। তো সুকন্যা সমৃদ্ধি যোজনা কত সালে চালু হয়? বলছে 2015, 14, 16 নাকি 17? তো রাইট আনসার কী হবে? রাইট আনসার অপশন নাম্বার এ, 2015 সালে কিন্তু এই সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু হয়। এবং এই যোজনা অনুসারে কী কী মানে কী যোজনায় বলা হয়েছে সেটা কিন্তু অবশ্যই জেনে রাখা উচিত, কারণ তোমাকে তথ্যভিত্তিক রেলে কিন্তু এখান থেকে কোশ্চেন দেবে। হাইড্রোজেন বোমা কোন বিক্রিয়ার ভিত্তিতে তৈরি করা হয়? কৃত্রিম তেজস্ক্রিয় বিক্রিয়া নাকি পারমাণবিক বিয়োজন বিক্রিয়া নাকি পারমাণবিক সংযোজন বিক্রিয়া নাকি প্রাকৃতিক তেজস্ক্রিয়তা? দেখো তেজস্ক্রিয়তা ফ্যাক্টর আলাদা,
কিন্তু কোনো একটা বিক্রিয়ার মাধ্যমে কিন্তু এই হাইড্রোজেন বোমা তৈরি হয়। তো মনে রেখো নিউক্লিয়ার ফিউশন, দেখো পরীক্ষায় কিন্তু তোমাদের কি দেবে, সংযোজন আর বিয়োজন লেখা থাকে না, তোমাকে পরীক্ষায় রেলের পরীক্ষায় বিশেষ করে ইংলিশে লেখা থাকে, মানে লেখা থাকে বাংলায় কিন্তু সেটাকে ইংলিশেই লেখা থাকে। কীরকম, তোমাকে কী বলবে, নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া আর নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া। তো মনে রাখবে সংযোজন হচ্ছে ফিউশন, FUSION, আর বিয়োজন হচ্ছে ফিশন, FISSION। ক্লিয়ার, বিয়োজন হচ্ছে ফিশন আর সংযোজন হচ্ছে ফিউশন। ওকে, তো পারমাণবিক সংযোজন বিক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন বোমা, আর পারমাণবিক বিয়োজন বিক্রিয়ার মাধ্যমে হচ্ছে তোমার পারমাণবিক বোমা বা অ্যাটম বোমা, যেটা হিরোশিমা নাগাসাকিতে পড়েছিল। নেক্সট, নিচের কোন ব্যক্তি গল্ফ খেলার সঙ্গে জড়িত? তো গল্ফ খেলার সঙ্গে জড়িত কোন ব্যক্তি? বলছে রানী রামপাল। দেখো রানী রামপাল যত সম্ভব রানী রামপাল একটা খেলার সাথে জড়িত আছে। বজরং পুনিয়া যদি বলি, তুমি জানো কুস্তির সাথে জড়িত। ববিতা কুমারী, অমিত কুমার, হ্যাঁ, ভিনেশ ফোগাট বা পোগাট এরম বলে, ভিনেশ পোগাট বা ফোগাট, তো তারা কি সব কুস্তির সাথে জড়িত। যদি বলি দীপা কর্মকার তোমরা সকলেই জানো, সে হচ্ছে জিমনাস্টিকের সাথে জড়িত। ওকে, জিমনাস্টিকের সাথে দীপা কর্মকার। আর গল্ফ খেলার সাথে, আচ্ছা রানী রামপাল তাহলে কোন খেলার সঙ্গে জড়িত? রানী রামপাল যত সম্ভব হকির সাথে জড়িত। হ্যাঁ, একদম যত সম্ভব না, রানী রামপাল হকির সাথেই কিন্তু জড়িত। ওকে, বজরং পুনিয়া তো বললাম কুস্তি, দীপা কর্মকার জিমনাস্টিক, তাহলে পড়ে আছে কে? অনির্বাণ লাহিড়ী। তো বাকিদের যদি নামগুলো তোমরা জানা থাকে যে কে কোন খেলার সঙ্গে যুক্ত, তো এটা যদি মনেও না থাকে গল্ফ খেলার সঙ্গে কে যুক্ত, তো বাকিরা জানলে যে অপশনটা পড়ে থাকবে সেটাই হচ্ছে গল্ফ খেলার সাথে যুক্ত। ওকে, তো অনির্বাণ লাহিড়ী মনে রেখো গল্ফ খেলার সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন। অ্যালজাইমার এটা কি ঘটিত রোগ? যকৃতের রোগ, মস্তিষ্কজনিত রোগ, নাকি বৃক্কের রোগ, নাকি অনাক্রম্যতাজনিত রোগ? তো অ্যালজাইমার কিন্তু একটা মস্তিষ্কজনিত রোগ হচ্ছে অ্যালজাইমার। নেক্সট কোশ্চেন নাম্বার 25, বৈদ্যুতিক বাল্বে নিম্নলিখিত কোন গ্যাসটি ভরা থাকে? দেখো দুটো গ্যাস ভরা থাকে, তোমরা জানো, একটা থাকে নাইট্রোজেন গ্যাস, এবং মনে রাখবে যে নিষ্ক্রিয়, ভালো করে বোঝো আমি কোশ্চেনটা কী বলতে চাইছি। কোশ্চেনটা এটাই, দেখো নিষ্ক্রিয় গ্যাস যদি আমরা বলি তখনই আমাদের মনে পড়ে যাবে হিলিয়াম, হিলিয়াম, নিয়ন, Ni, আর্গন, ক্রিপ্টন, জেনন আর রেডন, তাই না? কিন্তু তোমরা জানো কি এই 6টা গ্যাস বাদ দিয়েও একটা গ্যাস আছে যারা নিষ্ক্রিয়, সেটা হচ্ছে নাইট্রোজেন গ্যাস। ক্লিয়ার, আর এই নাইট্রোজেন গ্যাস নিষ্ক্রিয় হওয়ার জন্যই বাল্বে কিন্তু এই নাইট্রোজেন গ্যাসও ভরা হয় অথবা আর্গন গ্যাস ভরা হয়। কি বললাম তোমাকে, অপশনে যদি নাইট্রোজেন থাকে তো নাইট্রোজেন হবে, কিন্তু যদি আর্গন থাকে তাহলে আর্গন হবে। আবার AC মানে তোমাকে বলতে পারি উভয়ই, মানে A এবং C এরকম উভয়ই ভরা হয়। তো নাইট্রোজেন এবং আর্গন তোমাকে দুটোর মধ্যে যে কোনো একটা অপশানে থাকবে। ওকে, আর গ্যাস বেলুনে কোন গ্যাস ভরা হয়? সেটা কিন্তু হিলিয়াম গ্যাস ভরা হয়। চলো, তো এই হচ্ছে আমাদের আজকে 24 সেট কমপ্লিট হলো। এরকমভাবে আমরা দিতে থাকবো আগামী যতদিন না NTPC হবে ততদিন আমি দিয়ে যাবো। তো আমাদের এই সেটগুলো করলেই কিন্তু তোমরা অনেক কিছু জানতে পারবে। আমি কোনো না কোনো সেটে কোনো জিনিস একটু বেশি করে বলবো। কোনো সেটে ধরো সায়েন্সটা একটু, ফিজিক্যালের ম্যাথ থাকবে, ফিজিক্যাল সায়েন্সের ম্যাথ নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ, বিভিন্ন সেটের মধ্যে বিভিন্ন জিনিস একটু বেশি আলোচনা করব। ওকে, তো ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, এবং ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।